বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘের বিতর্কিত মন্তব্যের জবাব দিলেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। দুদেশের মধ্যে মানবিক সমাধান বার করার কথা বলেন তিনি। ভারতীয় মৎস্যজীবীরা তার দেশে চৌহদ্দিতে ঢুকে পড়লে তাদের গুলি করা হবে বলে হুমকি দিয়েছিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘে। মঙ্গলবার সংসদে সেই বিতর্কিত মন্তব্যের জবাব দিলেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। সুষমা জানিয়েছেন, গোলাগুলি চালিয়ে এই ধরনের সমস্যার সমাধান সম্ভব নয়, ফলে দুদেশকে এর মানবিক সমাধান বার করতে হবে। প্রযুক্তি দিয়ে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। আগামী শুক্রবার 13ই মার্চ শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 28 বছর পরে কোনো ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার মাটিতে পা রাখছেন। তার মধ্যেই মৎস্যজীবীদের নিয়ে গত শনিবার এই বিতর্কিত মন্তব্যটি করেন বিক্রমসিঙ্ঘে। চেন্নাইয়ের একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কেউ যদি আমার ঘরে জোর করে ঢুকতে চায় সেক্ষেত্রে আমি গুলি চালাতে পারি, আর তাতে যদি কেউ মারাও যায় আইন আমাকে সেই অনুমতিটা দেয়। ভারতীয় মৎস্যজীবীদের শ্রীলঙ্কার জলে ঢুকে পড়াকে কেন্দ্র করেই এমন কথা বলেছিলেন বিক্রমসিঙ্ঘে। সেই মন্তব্যের প্রেক্ষিতে মঙ্গলবার সুষমা বলেন, আমরাও গোলাগুলির সাহায্য নিলে দুই দেশ খালি গুলি করতে থাকবে, কারণ আমাদের মৎস্যজীবীরাই তো শুধু ও দেশে ঢুকে পড়ে না, ওদের মৎস্যজীবীরাও আমাদের জলসীমায় চলে আসে। এই সমস্যার এমন এক অন্তরীণ সমাধান বার করতে হবে যেটা মানবিক। श्री रानिल विक्रमसिंघे जी के साथ मेरी मुलाकात पहले से तय थी, इसलिए दोपहर में जब मैं उन्हें मिलने के लिए गई तो सबसे पहले मैंने उनके साथ यही दो मुद्दे उठाए और बहुत जोर से उठाए। पहले मुद्दे के बारे में मैंने उन्हें बताया कि आपने जिन दो केसेस की तुलना की है उनके तथ्य एकदम अलग अलग हैं, उनकी तुलना नहीं की जा सकती। और मैंने उन्हें बताया कि जहाँ तक हमारे मछुआरों का सवाल है, जिनकी सजा पूर्व राष्ट्रपति ने समाप्त की थी, वो पूरी न्यायिक प्रक्रिया से गुजरे थे। उन पर मुकदमा चला था, उनको सजा हुई थी और सजा भी मौत की हुई थी, मृत्युदंड सुनाया गया था। उसके खिलाफ भी हमने हाईकोर्ट में अपील की थी। वहाँ से इस बात का संज्ञान लेते हुए, क्योंकि हमने अपील में कहा था कि आरोप झूठे हैं, उन्होंने उनकी सजा को माफ करने का काम किया था अपनी एग्जीक्यूटिव पावर्स में। लेकिन जहाँ तक इटालियन मरीन्स का सवाल है, वो तो सवाल किया कि एग्जीक्यूटिव पावर कैन बी एक्सरसाइज्ड ओनली आफ्टर द जुडिशियल प्रोसेस इज ओवर। तो जिस केस में जुडिशियल प्रोसेस की सुनवाई शुरू नहीं हुई, उसकी तुलना आप उससे कर रहे हैं जहाँ सजा हो गई और सजा के बाद एग्जीक्यूटिव पावर्स हुई। तो उन्होंने बिल्कुल सहमति में सिर हिला के कहा कि आई डिड नॉट नो दी फैक्ट्स। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ফের তৃণমূল কংগ্রেসকে নোটিশ পাঠাতে চলেছে সিবিআই। 2010 থেকে 2014 পর্যন্ত দলের আয় ব্যয়ের হিসেব চেয়ে নোটিশ পাঠানো হবে। এবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সির উদ্দেশ্যে এই নোটিশ লেখা হচ্ছে। ফের তৃণমূল কংগ্রেসকে নোটিশ পাঠাতে চলছে সিবিআই। 2010 থেকে 2014 পর্যন্ত দলের আয় ব্যয়ের হিসেব চেয়ে নোটিশ পাঠানো হবে। এবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সির উদ্দেশ্যে ওই নোটিশ লেখা হচ্ছে। নোটিশে 7 দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার একই মর্মে একটি নোটিশ পাঠানো হয়েছিল তৃণমূল ভবনে। তার প্রতিলিপি পাঠানো হয়েছিল মুকুল রায়কেও। যদিও মুকুল রায় জবাবে ইমেলে জানিয়ে দেন 28 ফেব্রুয়ারি থেকে তিনি আর দলের সাধারণ সম্পাদক নন, তাই সিবিআই এর প্রশ্নের উত্তর দেবেন বর্তমান সাধারণ সম্পাদক। অন্যদিকে তৃণমূলের তরফে দাবি করা হয়েছিল বর্তমান সাধারণ সম্পাদক সিবিআই এর চিঠি পাননি, তার কাছে চিঠি পৌঁছানোর পরে জবাব দেওয়ার বিষয়ে ভাবনা চিন্তা করা হবে। এই বিষয়ে তৃণমূলকে কটাক্ষ করে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ সেলিম বলেন, তাহলে নোটিশ যেহেতু মুকুল রায়ের নামে গিয়েছে, তো ইতিমধ্যে দেখা গেল যেমন অনেক কোম্পানি হয় তালা বন্ধ করে দিয়ে চলে যায়, চিটফান্ডগুলো যেরকম তালা বন্ধ করে দিয়ে চলে গেছে। তাহলে এখন মুকুল রায় তৃণমূলের অফিস বন্ধ করে দিয়ে বলছেন ওটা আমি নেই। শুভপ্রসন্ন চ্যানেল করার ইচ্ছেই হোক, মমতা ব্যানার্জির ছবি বিক্রি হোক, আর মুকুল রায়ের জন্যই হোক বা মদন মিত্রের জন্যই হোক, বা আরো যে হোস্ট অফ এমপিস যাদের নাম আসছে, তারা তো আসলে তো বিগ মমতা কোম্পানির শেয়ার হোল্ডার্স। ইনভেস্টিগেশন মাস্ট reach to the doorstep of Mamata Banerjee, none less than the Chief Minister of West Bengal. And she is answerable. General Secretaries are mere appointees. হঠাৎ করে দুম করে কেন হলো? যদি বলা হয় স্টেট গভর্নমেন্টের ডিমান্ডকে নিয়ে, তাহলে নীতি আয়োগ ছিল, প্রি বাজেট ডিসকাশন ছিল, ফাইন্যান্সিয়াল যদি প্যাকেজের কথা আবার আলোচনা করা হতো। যখন সরকার ঘোষণা করে দিয়েছে এই দিয়েছি, ফাইন্যান্স কমিশন রিপোর্ট মেনে নিয়েছি, রিসোর্স ট্রান্সফার করে দিচ্ছি, ওয়াই? কেন তাহলে অফিসেস লেভেলে বৈঠক হলো না? কেন পিএমও এবং স্টেট গভর্নমেন্টের অফিসিয়ালস এবং একটা এরকম একটা পার্লেন্সে যারা অ্যাসোসিয়েটস থাকে তারা কেন থাকলো না? তিনি যা বলেন আর যা করেন তার মধ্যে তফাৎ আছে। এরকম আমি তোমাকে 200টায় উদাহরণ দিতে পারি। সুতরাং কালকে বেরিয়ে যেটা হিন্দিতে যা বলেছেন তার বাংলা মানে তা দাঁড়ায় না।
বিজেপি পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি রাহুল সিনহা বলেন, জবাবদারি করবে পার্টি। আজকে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক বলবে আমি পদে নেই, আমি বলতে পারবো না। নতুন যিনি দায়িত্ব পেয়েছেন তিনি বলবেন আমি তো এই মাত্র দায়িত্বে এলাম, তখন আমি ছিলাম না, ওই জন্য আমি বলতে পারবো না। সেই কারণে পুরো দায় আসছে তৃণমূলের সর্বোচ্চ পদে যিনি অধিষ্ঠিত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি তৃণমূলের সর্বোচ্চ নেত্রী, তার ওপরই দায় বর্তাচ্ছে যেই নোটিশের পূর্ণাঙ্গ জবাব দেওয়া। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মঙ্গলবার 2015-16 অর্থবর্ষের বাজেট পেশ হল আগরতলা পৌর নিগমের। বাজেট পেশ করেন নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা। পরে সাংবাদিক সম্মেলনে উক্ত বিষয়ে বিস্তারিত জানান মেয়র। আগরতলা পৌর নিগমের 2015-16 অর্থবর্ষের বাজেট পেশ করা হয়েছে মঙ্গলবার। 56 লক্ষ টাকার ঘাটতি বাজেট পেশ করলেন মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা। 2015-16 অর্থবছরের জন্য 348 কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। বাজেটে আয় দেখানো হয় 347 কোটি 44 লক্ষ টাকার। আগামী 21শে মার্চ পৌর নিগমের বাজেট নিয়ে আলোচনা হবে। এদিন বাজেট পেশ করার পর মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা সাংবাদিক সম্মেলন করে বলেন, ঘাটতি বাজেট হলেও কর বাড়ানো হবে না। এই বছর আমাদের যে আয় হবে সেই আয়কে ধরা হয়েছে 347 কোটি 44 লক্ষ টাকা। আমাদের পুরোপুরি যে আয়টা হবে ধরা হয়েছে, খরচা করা হবে আমাদের ধরা হয়েছে আমাদের 34,800 কোটি টাকা। এটা অর্থ হচ্ছে 348 কোটি টাকা। আর আমাদের বাকি থাকবে 56 লক্ষ টাকা। আমরা যে খাতে খরচা করব তা হচ্ছে বেতন ভাতার জন্য 2,839.12 লক্ষ টাকা। আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্ডিচার বলতে যেগুলো যেমন ধরুন ইলেকট্রিসিটি বিল, টেলিফোনের বিল ইত্যাদি যেগুলো আমাদের খরচা করা হয়, সে খাতে খরচা করা হবে বলে আশা করছি আমরা। ওটা হচ্ছে 1,247.39 লক্ষ টাকা। উন্নয়ন কাজের জন্য সব ধরনের রাস্তা, ড্রেন ইত্যাদির জন্য আমরা টাকা ধরে রেখেছি 8 কোটি 84 লক্ষ টাকা। ওয়ার্ড অফিসগুলো রক্ষণাবেক্ষণ ইত্যাদির জন্য ধরা হয়েছে 60 লক্ষ টাকা 60। বাজারের ডেভেলপমেন্ট বলতে বলা হচ্ছে বাজারে যে সমস্ত আমরা সাফাইয়ের কাজ করি তার জন্য আমরা ধরে রেখেছি 15 লক্ষ টাকা। কনস্ট্রাকশনের টয়লেট আপনারা দেখছেন এখন শহরের বিভিন্ন জায়গাতে আমরা ওই জায়গা তৈরি করছি, ছোট ছোট জায়গা। এদিকে বিরোধীরা এই বাজেটকে দিশাহীন বলে সমালোচনা করেন। প্রতিশ্রুতি দেওয়া হলেও তা পূরণ করা হয় না বলে অভিযোগ বিরোধীদের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন সময় একটি ছোট্ট বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। শিক্ষার যুগে ত্রিপুরার তাঁত শিল্পীদের বাজারে টিকে থাকা কঠিন। তাদের বাজাতে দপ্তরকে যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক ডিজাইন ও সহজ প্রযুক্তির প্রশিক্ষণ দিতে হবে। তবে সেই ক্ষেত্রে উদ্যোগ থাকতে হবে তাঁতিদেরও। সোমবার গোমতী জেলা ভিত্তিক হস্ততাঁত বস্ত্রমেলার উদ্বোধন করে এই আহ্বান জানান রাজ্যের পর্যটন মন্ত্রী রতন ভৌমিক। উদয়পুর টাউন হল প্রাঙ্গণে 5 দিনব্যাপী মেলার সূচনা করে তিনি বলেন, পরিকল্পনা করে রেশম চাষ করলে লাভের অধিক সুযোগ রয়েছে। ত্রিপুরায় তাঁত ও সিল্কের উৎপাদিত সামগ্রীর ব্যাপক চাহিদা রয়েছে। তার সাথে জাতীয় ও বিদেশের বাজারে ত্রিপুরার বাঁশবেতের তৈরি সামগ্রী ব্যাপক সমাদৃত। সুযোগ রয়েছে এ কাজের মধ্য দিয়ে অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করারও। সরকারের তরফে প্রয়োজনীয় সাহায্য করা হচ্ছে, একে কাজে লাগাতে হবে বলে জানান তিনি। ভারত সরকারের দপ্তর মিটিং করেছেন। আমাদের রাজ্যেও এই ক্লাস্টারের সংখ্যা বৃদ্ধি বা যে ক্লাস্টারগুলি আছে সেগুলি উন্নতি এবং বিশেষ করে গুটি পোকার চাষ, ফুল চাষ এটা বৃদ্ধি করা। আমাদের ফুল চাষ মোটামুটি ভালো চলছিল। আমাদের ধরুন সবচেয়ে ভালো চলছিল অমরপুরে
এটাও আমার এলাকায় বাংকান পঞ্চায়েতে। আমাদের এখানে গোকুলপুরে, শালগড়া এলাকা, এখানে চন্দ্রপুর এলাকা, এসব জায়গায় খুব ভালো চলছিল, কিন্তু একটা সময় বিশেষ করে উগ্রপন্থার সময় 5 দিনব্যাপী বস্ত্রমেলায় উদয়পুর টাউন হল মাঠে গোমতী জেলা ও রাজ্যের বিভিন্ন প্রান্তের 20টি স্টল খোলা হয়েছে। তাঁত থেকে সিল্ক, বুটিক রয়েছে বাঁশ বেতের তৈরি সামগ্রীরও। 13 মার্চ পর্যন্ত প্রতিদিন 2টা থেকে রাত্রে 8টা পর্যন্ত চলবে মেলা। প্রতিদিন সন্ধ্যায় উদয়পুর সহ রাজ্যের নানা প্রান্তের শিল্পীদের পরিবেশনায় থাকবে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানও। ত্রিপুরা সরকারের হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্প দপ্তর ও ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের উদ্যোগে হচ্ছে এই মেলা। গোমতী জেলাভিত্তিক এই মেলায় উপকৃত হবেন 14,000-এর উপর তাঁতি এবং 2,915টি ক্লাস্টার। তাদের উৎপাদিত সামগ্রী বিক্রি করার সুযোগ মেলার মধ্য দিয়ে করে দিয়েছে দপ্তর। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী রতন ভৌমিক ছাড়াও উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি সুনীতি সাহা, জেলাশাসক সোনাল গোয়েল, দপ্তরের অতিরিক্ত অধিকর্তা বাবুল দেববর্মা প্রমুখ। সভাপতিত্ব করেন গোমতী জেলা পরিষদের শিল্প বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি তরুণ পাল। উদ্বোধনের পর মন্ত্রীসহ অতিথিরা ঘুরে দেখেন স্টলগুলি। প্রথম দিনের সন্ধ্যায় ক্রেতাদের ভিড়ও ছিল, তবে তা আরও বাড়বে এবং বেচা বিক্রিও ভালো হবে বলে ধারণা উদ্যোক্তাদের। উদয়পুর থেকে শান্তনু বণিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। সড়ক অবরোধকে কেন্দ্র করে হাতাহাতি সরকারি কর্মী ও উত্তেজিত জনতার মধ্যে মুহূর্তে উত্তেজনা সমগ্র এলাকা জুড়ে। ঘটনা যাত্রাপুর থানাধীন বাসপুকুর বাজারে। পরে পুলিশ ও এলাকার শুভবুদ্ধি সম্পন্ন লোকেদের মধ্যস্থতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। রাস্তা অবরোধকে কেন্দ্র করে সরকারি কর্মী ও উত্তেজিত জনতার মধ্যে হাতাহাতির ঘটনায় মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। পরে পুলিশ ও এলাকার শুভবুদ্ধি সম্পন্ন লোকদের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনা মঙ্গলবার যাত্রাপুর থানাধীন বাসপুকুর বাজারে। ঘটনা জানা যায়, বাসপুকুর বাজার সংলগ্ন রফিক মিয়া তার বাড়িতে একটি পাকা বাড়ির নির্মাণের কাজ শুরু করে মাসখানেক পূর্বে, কিন্তু যে স্থানে তিনি ঘরটি নির্মাণ করছেন ঠিক তার ছাদ ঘেঁষে বিদ্যুতের একটি এলটি লাইন চলে গেছে পাশের একটি পাড়ায়। বিদ্যুৎ দপ্তরকে এ বিষয়ে জানিয়েও কোনো লাভ হয়নি। কিছুদিন পূর্বে তার ঘরের ছাদ নির্মাণের সময় রফিক মিয়ার ছেলে ইমান হোসেন বিদ্যুৎ পরিবাহী তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। বারবার বিদ্যুৎ দপ্তরকে জানানো হলেও কোনো ধরনের কর্ণপাত করেনি দপ্তর, যার কারণে দিনের পর দিন এভাবে বিপজ্জনক অবস্থায় একইভাবে ঝুলে রয়েছে বিদ্যুতের এলটি লাইনটি। অবশেষে বাধ্য হয়ে বাড়ির মালিক রফিক মিয়া বিদ্যুতের ট্রান্সফরমারটিতে দিনের বেলা তালা ঝুলিয়ে রাখছেন বেশ কয়েকদিন যাবৎ, কিন্তু তার ফলে জনজীবন ব্যাহত হচ্ছিল পাশের পাড়ার প্রায় 3 থেকে 400 পরিবারের। তারা পানীয় জল, সেচের জল থেকে শুরু করে দিনের বেলায় বিদ্যুৎ সমস্যায় ভুগছিল। অবশেষে বাধ্য হয়ে এলাকাবাসী মঙ্গলবার সকাল 10টা নাগাদ সোনামুড়া বিলোনিয়ার সড়ক অবরোধে বসে। প্রায় 500 জন লোক অবরোধে অংশ নেন, যার মধ্যে দুর্ভোগ পোহাতে হয় মাধ্যমিক পরীক্ষার্থীদেরও। সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন যাত্রাপুর থানার ওসি দুলাল দত্ত, কাঠালিয়া বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার ভাস্কর দাস সহ পুলিশ বাহিনী। তারা অবরোধকারীদের সাথে কথা বলতে গেলে উত্তেজিত জনতার হাতে অল্প বিস্তর হেনস্থার শিকার হতে হয়েছে বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার ভাস্কর দাস ও ওসি দুলাল দত্তকে। মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। অবশেষে এলাকার পঞ্চায়েত ও শুভবুদ্ধি সম্পন্ন লোকেদের মধ্যস্থতায় বেলা 12টায় অবরোধ মুক্ত করে উত্তেজিত জনতা। আমরা স্কুলের রান্না বন্ধ, আমরা ফুসকুনুক যদি চাল দুই মাস্টারে আমরা লোকে কাজা করে, তাইলে আমরা বাংলাদেশে জ্বলানো লাগে, তো আমরা কেমনি কিতা করো কেমনি একজন লাগে আমরা 100 পরিবার কি মরণ নেই। এবার তোলা মানে তুলবে পরীক্ষার মিশে রে কতরা ইয়া সপ্তাহে না কারেন্ট না কোনো না লাইনটা সরাই দেওয়ার লাগিয়া এটা ইয়ে দিছিল, এটা তুমি গেছো শেষ খবর পাওয়া পর্যন্ত যাত্রাপুর থানার ওসি দুলাল দত্ত, বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার ভাস্কর দাস ও বাড়ির মালিক রফিক মিয়া এক মীমাংসা বৈঠক করেন। এতে স্থির হয় যে এলটি লাইনটিকে অন্যদিকে দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়ার ব্যয় হিসাবে 30,000 টাকা বিদ্যুৎ দপ্তরকে দেবে রফিক মিয়া এবং বুধবার থেকেই কাজ শুরু করবে বিদ্যুৎ দপ্তর।
কাছে এটা বাড়ি রফিক মিয়া আর কি। উনি একটা বিল্ডিং তুলতে আছে, ওনার বিল্ডিং এর উপরে কাজ করতে অসুবিধা হয়, লেগে উনি গ্যাংটা পালাইয়া রাখে, যার ফলে এখানে 400-500 পরিবার আছে। এদিকে পরীক্ষার্থী আছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, জমিনে জলের ব্যাপার আছে, পানীয় জলের ব্যাপার আছে, তাদের অসুবিধা হয়। তো তারা বারবার কইছে, কিন্তু হ্যাঁ এটা কইয়া আলোচনা করে তুললে আবার হ্যাঁ নামায় দেয়। তো কিছুদিন আগে একবার এই সমস্যা হয়েছিল, গত রবিবারে আর একটা রবিবারে, সম্ভবত ওই দিন ছিল 1 তারিখ। ওই দিন এরপরে আবার পালাইছে আজকে। তো এটার থেকে এটা উত্তেজনা হয়েছে, এলাকার মানুষ খুবই রাস্তা বয়ে গেছিল গা। তো মাধ্যমিক পরীক্ষা, তো তারা কইছে যে না আমরা পরীক্ষা দিতে সবাই আমরা। তবে বিদ্যুৎ দপ্তরের খামখেয়ালিপনার জন্যই যে এ ঘটনা এত দূর গড়িয়েছে তাই কিন্তু মনে করছে এলাকার বুদ্ধিজীবী মহল। নারায়ণ বৈদ্য, সুকান্ত বর্মন এবং টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। গত 3 অর্থ বছরে রাজ্যে মোট 85,911 মেট্রিক টন কমলালেবু উৎপাদিত হয়েছে। রাজ্যের উত্তর জেলার জম্পুই পাহাড় কমলালেবু চাষের জন্য সমগ্র উত্তর পূর্ব ভারতে বিখ্যাত। জম্পুই পাহাড়ের পাশাপাশি এখন গোমতী জেলা, উত্তর জেলা ও ধলাই জেলার কমলালেবু বহিরাজ্যে রপ্তানি হয়ে সকলের মন জয় করেছে। ত্রিপুরা রাজ্যে কমলালেবুর উৎপাদন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। কৃষি দপ্তরের দেওয়া তথ্য অন্তত এ কথাই বলেছে। কৃষি দপ্তরের দেওয়া গত 3টি অর্থ বছরের হিসেব অনুযায়ী 2011-12 অর্থ বছরে ত্রিপুরা রাজ্যে কমলালেবু উৎপাদিত হয়েছে 23,592 মেট্রিক টন। 2012-13 অর্থ বছর উৎপাদন হয়েছে 28,814 মেট্রিক টন এবং 2013-14 অর্থ বছরে রাজ্যে কমলালেবু উৎপাদিত হয়েছে 33,905 মেট্রিক টন। গত 3টি অর্থ বছরে ত্রিপুরা রাজ্যে মোট 85,911 মেট্রিক টন কমলালেবু উৎপাদিত হয়েছে। কৃষি দপ্তরের হিসেব অনুযায়ী রাজ্যে বর্তমানে 22,141 জন কমলা চাষি রয়েছেন এবং তারা 7,642 হেক্টর জমিতে কমলালেবু চাষ করছেন। রাজ্যের উত্তর জেলার জম্পুই পাহাড় কমলালেবু চাষের জন্য সমগ্র উত্তর পূর্ব ভারতের মধ্যে বিখ্যাত। এখন জম্পুই পাহাড়ের পাশাপাশি গোমতী জেলা কিল্লা ও অম্পি ব্লক, পশ্চিম জেলার জিরানিয়া, মোহনপুর ব্লক, উত্তর জেলার কদমতলা ও পানিসাগর ব্লক এবং ধলাই জেলার মনু ও সালেমা ব্লক এলাকায় কমলালেবু চাষ হচ্ছে বলে কৃষি দপ্তরের দেওয়া তথ্যে উল্লেখ রয়েছে। রাজ্যের উৎপাদিত কমলা ত্রিপুরা ছাড়াও বহিরাজ্যে রপ্তানি হয়ে থাকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মঙ্গলবার ডিসকভার নর্থ ইস্ট যাত্রা সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হল উদয়পুর রাজস্বী প্রেক্ষাগৃহে। এই দিন উত্তর পূর্বাঞ্চলে 7টি রাজ্য ও হরিয়ানার 144 জন শিল্পীরা মন মাতানো কৃষ্টি সংস্কৃতি নৃত্যানুষ্ঠান প্রদর্শন করে। সংস্কৃতির বসন্তের ঝড় বইল উদয়পুর জুড়ে। উত্তর পূর্বাঞ্চলে 7টি রাজ্য ও হরিয়ানার 144 জন শিল্পীর মন মাতানো কৃষ্টি সংস্কৃতির নৃত্যানুষ্ঠান প্রাণ নাড়িয়ে গেল উদয়পুরবাসীর। বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন পোশাক আর ভিন্ন সংস্কৃতির মধ্যে ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে একতা তারই জানান দিয়ে গেল উত্তর পূর্বাঞ্চলের শিল্পীরা। ডিসকভার নর্থ ইস্ট যাত্রা একটি সাংস্কৃতিক উৎসব। মঙ্গলবার উদয়পুর রাজস্বী প্রেক্ষাগৃহে এই সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়। তাতে ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, মিজোরাম রাজ্য ও অতিথি হিসেবে হরিয়ানা শিল্পীরা একই মঞ্চে নিজেদের সংস্কৃতি তুলে ধরল। সংস্কৃতির মধ্য দিয়েই সেই কৃতিত্বের বার্তা তুলে ধরা হলো। এদিন অনুষ্ঠানে উদ্বোধন করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি সুনীতি সাহা, ছিলেন বিধায়ক প্রণজিৎ সিংহ রায়, সহকারী সভাধিপতি দীনবন্ধু দাস, উদয়পুর পুর পরিষদের চেয়ারপারসন মনিকা দাস, আইসিএ দপ্তরের অধিকর্তা শান্তনু দেববর্মা সহ আরও অনেকে। সংস্কৃতির বৈচিত্র্যধারা দেখতে এদিন উদয়পুর সংস্কৃতিপ্রেমী মানুষের অভাব ছিল না, গোটা হলেই ছিল থিকথিকে ভিড়। উত্তর পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র ও তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আসামের বিহু, অরুণাচলের ইরাকচাম, মেঘালয়ের হুকু নৃত্য, মিজোরামের চেরু নৃত্য প্রাণ ছুঁয়ে গেল সকলের। সংস্কৃতির বর্ণচ্ছটায় এ এক নতুন আনন্দ গ্রহণ করল উদয়পুরবাসী। শিল্পীদের জানানো হয় সংবর্ধনা। সংস্কৃতি আজকে এই কালচারাল প্রোগ্রামের মধ্যে আমরা একে মঞ্চে বসে দেখতে পাবো, এর চেয়ে আর আনন্দের বিষয় কি আছে। তো আমি বলবো সকলেই আজকে এই অনুষ্ঠান আমরা দেখবো। 144 জন শিল্পী আজকে এই অনুষ্ঠানে তারা তাদের অনুষ্ঠান সূচিতে অংশগ্রহণ করছেন। তো এই যে সংস্কৃতি বিভিন্ন রাজ্যে, সারা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
শান্তিরবাজার কমিউনিটি হলে আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল মহকুমা ভিত্তিক বসন্ত উৎসব। উৎসবের উদ্বোধন করেন নগর পঞ্চায়েতের চেয়ারপারসন মায়া ভট্টাচার্য। শান্তিরবাজার মহকুমায় তথ্য সংস্কৃতি ও বগাফা পঞ্চায়েত সমিতি এবং নগর পঞ্চায়েতের উদ্যোগে শান্তিরবাজার কমিউনিটি হলে মহকুমা ভিত্তিক বসন্ত উৎসব পালন করা হয়। আজ এই মহৎ উৎসবের উদ্বোধন করেন শান্তিরবাজার নগর পঞ্চায়েতের চেয়ারপারসন মায়া ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন শান্তিরবাজার থানার ওসি অনুপম দাস, দক্ষিণ ত্রিপুরা জেলার ডিটিও দেবদাস দেববর্মা, রতন দাস, জেলা পরিষদের সদস্য ও অন্যান্য ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা করেন প্রাক্তন শিক্ষক জগদীশ দেবনাথ ও দেবদাস দেববর্মা। আমি আশা রাখি আজকের এই বসন্ত উৎসবের যে আয়োজন করা হয়েছে, এই উৎসবের মাধ্যমে আমরা আবারও নতুনভাবে একে অপরের আত্মার কাছে চলে যাব এবং সমাজকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে আজকের অনুষ্ঠান আমাদের সর্বতভাবে সাহায্য করবে। সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে। সেই রকম বসন্তকালে এই দোল উৎসবটা প্রতিপালিত হয়, বসন্ত উৎসব বলা হয়। কিন্তু এই যে নিধুভনে রাধাকৃষ্ণ এরা সঙ্গবনে অনেকগুলা